মডার্ন এজ মডার্ন এজের প্রথমে যারা আছে তাদের নাম হচ্ছে জার্মান স্কুল অফ জিওগ্রাফি। ঠিক আছে, পেনটা উল্টা হয়ে গেছে। জার্মান স্কুল অফ জিওগ্রাফি। তো একটা আমাদের মনে রাখতে হবে যে জার্মান স্কুলের মধ্যে কারা কারা পড়ে, অর্থাৎ কোন কোন জিওগ্রাফাররা জার্মান জিওগ্রাফার। যেমন আছে অস্কার পাস্কেল, ভন রিচোফেন, র্যাডজেল, আলফ্রেড হেটনার, আলবার্ট পেঙ্ক, ওয়ালথার পেঙ্ক আর ওয়ালথার পেঙ্ক, আলবার্ট পেঙ্ক বাবা, ওয়ালথার পেঙ্ক তার ছেলে, রুডলফ কেজেলেন, এই কয়েকজন ছিল। ঠিক আছে, বিখ্যাত। আরও অনেকজনই আছে, তবে সবগুলো তো মনে রাখা সম্ভব নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়তে হয়। তো অস্কার পাস্কেলের কি ইম্পর্টেন্স আছে, মানে কি গুরুত্ব, মানে জিওগ্রাফিতে কি অবদান আছে, তিনি একটা বই লিখেছিলেন যেটা দাস অসল্যান্ড বলে পরিচিত। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তিনি ফিয়র্ড নিয়ে গবেষণা করেছিলেন নর্থ ওয়েতে, যেটা একটা ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন। এগুলো মনে রাখতে হবে। মডার্ন ফিজিক্যাল জিওগ্রাফির ফাউন্ডারদের মধ্যে তিনি কিন্তু একজন। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে, বিশেষ করে তার বইটা খুব ইম্পর্টেন্ট। তারপর আছে ভন রিচোফেন। রিচোফেনের প্রচুর ভূমিকা রয়েছে। যেমন প্রথম ভূমিকাটা হচ্ছে ফাউন্ডার অফ মডার্ন জিওমরফোলজি, অর্থাৎ আধুনিক জিওমরফোলজি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার বিশেষ অবদান রয়েছে। ঠিক আছে, রিচোফেন কোনো একটা জায়গাকে কিভাবে আলোচনা করা উচিত সেটার উপর ভিত্তি করে, ঠিক আছে, মানে সেটাকে সাইজ, তারপরে হচ্ছে সাইজের উপর ভিত্তি করে আর কি, সেটাকে চারটা নাম দিয়েছেন। একটা হচ্ছে আর্ডেটাইল, একটা হচ্ছে ল্যান্ডস্কেপেন নাকি এটা, আর অর্ডোকেটেন এরকম। ঠিক আছে, যেটা প্রথম আছে সেটা হচ্ছে মেজর ডিভিশন, অর্থাৎ গোটা ওয়ার্ল্ডকে একত্রে বা গোটা কন্টিনেন্টকে একত্রে এরকম। তারপর হচ্ছে মেজর রিজিয়ান, তার ভিতরের যে ভাগগুলো, তারপরে যে ভাগগুলো সেটা হচ্ছে এটা, আর সব থেকে ছোটো অঞ্চলগুলো হচ্ছে এটা। এরকম একটা মনে রাখা হবে। রিচোফেনটা অতটা ইম্পর্টেন্ট নয়, র্যাডজেলটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ফাউন্ডার অফ হিউম্যান জিওগ্রাফি বলা হয় র্যাডজেলকে। ফাউন্ডার কিন্তু ফাদার নয়, ফাদার আবার ব্লাচে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা গোলমাল করে অনেকে। ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি সম্ভবত ব্লাচে, নিচের দিকে আসে। কোয়েন দ্য টার্ম অ্যানথ্রোপো জিওগ্রাফি, যেটাকে বাংলায় বলা হয় নৃভূগোল। নৃভূগোল। ঠিক আছে, বাংলা দেখলে অনেকে ঘাবড়ে যাবে, নৃ আবার কি? তো নৃ মানে হচ্ছে অ্যানথ্রোপো জিওগ্রাফি। ঠিক আছে, বেস্ট নোন ফর অর্গানিক স্টেট থিওরি। তিনি একটা থিওরি দিয়েছিলেন যেটা হচ্ছে অর্গানিক স্টেট থিওরি, অর্থাৎ মানুষের বডির সঙ্গে তুলনা করে একটা দেশের বিস্তার কীভাবে হয় সেটা বর্ণনা করার চেষ্টা করেছিলেন। যেখানে লেবেনসরাম শব্দটা খুব ইম্পর্টেন্ট, যেই কথাটা কে দিয়েছে। কন্টেম্পোরারি অফ ডারউইন, তিনি কিন্তু ডারউইনের সমসাময়িক ছিলেন, এবং ডারউইনের যে বায়োলজিক্যাল কনসেপ্টগুলো সেগুলো কিন্তু তিনি হিউম্যান জিওগ্রাফিতে অ্যাপ্লাই করেছিলেন। আর যে বিষয়টা কিন্তু সোশ্যাল ডারউইনিজম মানে নামে পরিচিত। ঠিক আছে, অর্থাৎ ডারউইন তো ফিজিক্যাল জিওগ্রাফিতে অবদান রেখেছিল, তিনি তার কনসেপ্টগুলোকে নিয়ে কীভাবে হিউম্যানের মধ্যে অ্যাপ্লাই করা যায় সেটার চেষ্টা করেছিলেন, আর যেটাই কিন্তু সোশ্যাল ডারউইনিজম নামে পরিচিত। ফেমাস বুকের মধ্যে পলিটিক্যাল জিওগ্রাফি বইটা তার অন্যতম, এই জন্যই কিন্তু র্যাডজেলকে পলিটিক্যাল জিওগ্রাফির জনকও বলা হয়। তিনি ছিলেন সাপোর্টার অফ হিউম্যান ডিটারমিনিজম, অর্থাৎ পরিবেশগত নিয়ন্ত্রণবাদের সাপোর্টার। এরপর চলে আসবো হেটনারের একটা খুব ইম্পর্ট্যান্ট টার্ম হচ্ছে যে জিওগ্রাফি অ্যাজ এ ক্রোলজিক্যাল সায়েন্স। ঠিক আছে, ক্রোলজিক্যাল সায়েন্স। তো ক্রোলজি শব্দটা অন্যজন ব্যবহার করেছে, কিন্তু জিওগ্রাফি অ্যাজ এ ক্রোলজিক্যাল সায়েন্স এটা কিন্তু বলেছে হেটনার। কিছু যেটা মনে রাখে যে জিওগ্রাফিকে চোর বলেছে, তো ওই জন্য আমরা একে হেট করি। তো চোরোলজিক্যাল সায়েন্স হেটনার, এটা পিজুসের আবিষ্কার। বিলিভ ইন আইডিওগ্রাফিক কনসেপ্ট। ঠিক আছে, দুই ধরনের কনসেপ্ট থাকে, একটা হচ্ছে আইডিওগ্রাফিক। ঠিক আছে, আর একটা হচ্ছে নোমোথেটিক। তো যারা হচ্ছে আইডিওগ্রাফিক তারা হচ্ছে একটা নির্দিষ্ট আইডিওলজিতে বিশ্বাসী। ঠিক আছে, তারা নিজের কিছু করার একটা চেষ্টা করে, এরকম ব্যাপার আর কি। আর যারা হচ্ছে নোমোথেটিক তারা হচ্ছে নর্মালাইজ ব্যাপার আর কি। নর্মালাইজ মানে হচ্ছে লতে বিশ্বাস করবে, বিভিন্ন থিওরি যেগুলো আবিষ্কার হয়ে গেছে সেগুলোতে বিশ্বাস করবে, এবং সেগুলোর উপর ভিত্তি করে তারা কিছু আবিষ্কার করার চেষ্টা করবে। ঠিক আছে, যেমন আমাদের এই জায়গাগুলোতে যে রিসার্চগুলো হয় সেগুলো কিন্তু বেশিরভাগই নোমোথেটিক রিসার্চ, অর্থাৎ আগে কেউ করে গেছে ওরকম টাইপের, আমরা আমাদের রিজিয়নে জাস্ট ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে কাজ করছি। তো ওই কারো সূত্র অ্যাপ্লাই করা, কারো থিওরি অ্যাপ্লাই করে কাজ করা, এগুলো কিন্তু সব নোমোথেটিক। তো নোমোথেটিক শব্দের অর্থ হচ্ছে ল মেকিং, এটা মনে রাখতে হবে। নোমোথেটিক শব্দের অর্থ হচ্ছে ল মেকিং। ঠিক আছে, আর আইডিওগ্রাফিক কিন্তু ওরকম নয়। আইডিওগ্রাফিক কারো কিছু ধার নেবে না, সে নিজেই কিছু আবিষ্কার করবে এরকম। ঠিক আছে, শেয়ারিং কেয়ারিং কম হবে।
আলব্রেট পেঙ্ক আছে এবার। তো আলব্রেট পেঙ্ককে টোপোগ্রাফিক্যাল ম্যাপের জনক বলা হয়। এ পেঙ্ক কিন্তু এটা কনফিউশন করার জন্য উল্টাপাল্টা করে দিতে পারে। আলফ্রেড পেঙ্ক, এ যদি হয় তাহলে বাবা, আর ডাব্লিউ যদি হয় তাহলে ছেলে। লেখা আছে এটা ফাদার অফ ওয়ালথার পেঙ্ক, ওয়ালথার পেঙ্কের জনক। তিনি প্রথম এটা বলার চেষ্টা করেছিলেন যে পজিটিভ রিলেশনশিপ বিটুইন টেম্পারেচার অ্যান্ড ইভাপোরেশন, অর্থাৎ যত বেশি টেম্পারেচার হবে বাষ্পীভবন তত বেশি হবে। এটা কিন্তু তিনি প্রথম দেখানোর চেষ্টা করেছিল। এরপরে আছে কি রডলফ ক্যাজেলেন। তো ক্যাজেলেন থেকে একটাই খুব ইম্পর্টেন্ট যে জিও পলিটিক্স টার্মটা কিন্তু তিনি ব্যবহার করেছিলেন। তো এটা খুব পরীক্ষা আছে যে জিও পলিটিক বা জিও পলিটিক্যাল টার্মটা প্রথম কে ব্যবহার করে, তাহলে সেটা হচ্ছে রুডলফ ক্যাজেলেন। এরপর চলে আসবো আমরা ফ্রেঞ্চ স্কুল অফ জিওগ্রাফি। তো ফ্রেঞ্চ স্কুলের মধ্যে আছে ভিদাল দে লা ব্লাচে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিন ব্রুঞ্চেস, এলিস রেকেলাস, তারপর আছে ইমানুয়াল ডি মর্টেনি, আর আছে আরবার্ড ডেমোগেন, এরকম কয়েকটা। তবে এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যার নামটা, তার নাম হচ্ছে ভিদাল দে লা ব্লাচে, যাকে বলা আছে ফাউন্ডার অফ হিউম্যান জিওগ্রাফি। এটা ফাদার হতো তাহলে ভালো হতো, আমি চেঞ্জ করে দেবো, এটা একটা ফাউন্ডার আছে একটা ফাদার হবে, ঠিক আছে। হ্যাঁ, বিলিভ ইন পসিবিলিজম। পসিবিলিজম কনসেপ্টটাকে অনেকে মনে করে যে তারই দেওয়া, তো পসিবিলিজমে কিন্তু তিনি বিশ্বাসী। কোয়েন দ্য টার্ম পেইজ, এইটা এগুলো পরীক্ষা দেয়। জেনারেট এ ভি, পেইজ বলতে তিনি হচ্ছে ছোটো ছোটো অঞ্চলগুলোকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে কোনো একটা এলাকার বড় অঞ্চল তো থাকে, তার ভিতরে যে ছোটো ছোটো অঞ্চল সেগুলোকে পেইজ বলা হয়। আর জেনারেটিভ ভির শব্দের অর্থ হচ্ছে জীবন দশা, ঠিক আছে, জীবন দশা এরকম। তারপর আছে জিন ব্রুঞ্চেস বা জ্যাঁ ব্রুঞ্চেস বলে অনেকে। তো জিন ব্রুঞ্চেস ছিল ভিদাল দে লা ব্লাচের ছাত্র, এটাকে মনে রাখলে যথেষ্ট। তাহলে যাতে এগুলো সাজাতে দেয় না, ওরকম সাজাতে ওগুলো দেয় ক্রোনোলজিক্যাল, এগুলো দেয় না। আলবার্ট ডেমোগন বলে একজন আছে যিনি ভিদাল দে লা ব্লাচের ছাত্র, অর্থাৎ ভিদালের ছাত্র দুজন, একজন জিন ব্রুঞ্চেস, একজন হচ্ছে কী বলে যে আলবার্ট ডেমোগন এরকম। তিনি অ্যানালস পত্রিকার সম্পাদন ছিলেন। তো অ্যানালস পত্রিকাটা কিন্তু এরই, এটা মনে রাখতে হবে একটু। তারপর হচ্ছে ইমানুয়াল ডি মর্টেনি। তো তিনি এসপি চ্যাটার্জির পিএইচডি গাইড ছিলেন, ঠিক আছে। এসপি চ্যাটার্জি আমাদের ভারতের ভূগোলের যে জনক, তার গাইড ছিল, ঠিক আছে। আর ভিদালের ছাত্র ছিলেন, মানে ভিদালের 3 জন ছাত্র এবং জামাইও ছিলেন। এটা এগুলো এমনি খালি বোঝার জন্য, মানে মজা লাগবে পড়তে, কিন্তু এগুলো পরীক্ষা আসবে না। তিনি প্রথম থেকে প্রাকৃতিক ভূগোলের উপর গুরুত্ব দেন। 1904 সালে তিনি WM ডেভিসের সঙ্গে সাক্ষাৎ করেন, অর্থাৎ এরা বিশাল বড় বড় মানুষ ছিলেন। এসপি চ্যাটার্জি বিশাল, এদের মানে ভিদাল দে লা ব্লাচে, জি ব্রুঞ্চেস, ডেমাগন এগুলোর সঙ্গে ওঠা বসা ছিল এদের, ঠিক আছে। এমনি কি জনক বলা হচ্ছে ভারতের ভূগোলের। নেক্সট আছে ব্রিটিশ স্কুল অফ জিওগ্রাফি। তারপরে এখানকার মধ্যে অর্থাৎ এই যে কী বলে যায় ফ্রেঞ্চ স্কুল অফ জিওগ্রাফি, অর্থাৎ মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো ভিদাল দে লা ব্লাচে, এটুকু মনে রাখতে হবে। এবার ব্রিটিশ স্কুল অফ জিওগ্রাফি মানে কি, ব্রিটিশ জিওগ্রাফার কয়েকজন, এদের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ম্যাকিন্ডার, ঠিক আছে, গ্রিফিথ টেইলর, ড্যাডলি স্ট্যাম্প, ডেভিড হারবার্ট স্পেন্সার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্যাট্রিক গেটসটাও ইম্পর্টেন্ট। তো প্রথমে কিছু পয়েন্ট আছে স্টাবলিশড, যেমন কি লন্ডন, যেহেতু ব্রিটিশ মানে তো লন্ডন, তো লন্ডনে কয়েকটা জিনিস প্রতিষ্ঠিত হয়, যেমন গ্রিনিচ মান মন্দির তৈরি হয় একটা, যেটা কিন্তু 1675 সালে তৈরি হয় ওখানে, ঠিক আছে। তারপরে রয়্যাল সোসাইটি অফ লন্ডন, যেটা 1662 সালে তৈরি হয়। আর রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি 1830 সালে তৈরি হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ম্যাকিন্ডারের থিওরিটা প্রকাশ হয়েছিল, ঠিক আছে। হ্যালফ্রেড জে ম্যাকিন্ডার, যিনি হচ্ছে ফাউন্ডার অফ হার্টল্যান্ড থিওরি, ঠিক আছে। রিমল্যান্ড নয় কিন্তু হার্টল্যান্ড, রিমল্যান্ড হচ্ছে স্পাইকম্যান। ফেমাস বুক, তার যে বিখ্যাত বইটার নাম হচ্ছে দ্য জিওগ্রাফি পিভট অফ হিস্ট্রি, ডেমোক্রেটিক আইডিয়াস অ্যান্ড রিয়ালিটিস, ঠিক আছে, ব্রিটেন অ্যান্ড ব্রিটিশ সি, এরকম কয়েকটা বই। তো যেহেতু হ্যালফ্রেড ম্যাকিন্ডার আমাদের থিওরিতে নেই পলিটিক্যাল জিওগ্রাফি, ওই জন্য জাস্ট আমরা আমি অ্যাড করেছি, যেগুলো জিনিস জানা ওগুলো জিনিস আমি অ্যাড করিনি এখানে, হ্যাঁ। এবার আছে ডেভিড হার্ভে। তো ডেভিড হার্ভে অ্যাকচুয়ালি সোশ্যোলজিতে বিশেষ ভূমিকা আছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ডেভিড হার্ভে মানেই সোশ্যোলজিতে তার বিশাল অবদান, ঠিক আছে। সোশ্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, এগুলো মানুষ কেন্দ্রিক, মানুষ এরকম। রড কী লিখেছিলেন, এক্সপ্লেনেশন ইন জিওগ্রাফি, আর লিখেছিল সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি বইটা কার লেখা, ডেভিড হার্ভের লেখা, ব্যাস এটুকু পড়লেই হবে। এরপরে আসবো আমরা আমেরিকান স্কুল অফ জিওগ্রাফি, অর্থাৎ আমেরিকাতে কোন কোন জিওগ্রাফাররা আছে। তো এদেরকে বেশিরভাগই আমরা পড়ে নিয়েছি অলরেডি। তো যেগুলো আমরা পড়িনি, যেমন WM ডেভিস এখানে পড়াইনি আমি, কারণ এটা তো ফিজিক্যাল জিওগ্রাফি অলরেডি পড়েছি এর সম্পর্কে। রলেন ডি সলসবেরি, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, নামটা খালি যথেষ্ট। আলবার্ট প্যারি ব্রিংহাম, তারপর আছে অ্যালেন চার্চেল স্যাম্পেল,
ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট আছে। মার্ক জেফারসনটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু এগুলো পড়েছি, মার্ক জেফারসন প্রাইমেট সিটি দিয়েছিলেন, তো ওইটুকু ইম্পর্টেন্ট, তো ওটা তো পড়ে নিয়েছি, ওই জন্য আমি এখানে অ্যাড করিনি। ইসা বাউম্যান পলিটিক্যাল জিওগ্রাফিতে অবদান রয়েছে, কার্লো সাওয়ার হিউম্যান জিওগ্রাফিতে অবদান রয়েছে, ঠিক আছে। হান্টিংটনও এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমে বিশ্বাসী। এলেন চার্চিল, স্যাম্পেল, হান্টিংটন এরা কিন্তু একই দলের মানুষ। তো এলেন চার্চিল স্যাম্পেলে কি এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের একজন সাপোর্টার হচ্ছে এলেন চার্চিল, স্যাম্পেল। আর স্টুডেন্ট অফ রাইট জেলের ছাত্রী ছিলেন, ছাত্র তো নয়। হান্টিংটন এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমে ইনিও বিশ্বাসী, ঠিক আছে। কী বই লিখেছিলেন মোটামুটি, প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি, সিভিলাইজেশন, ক্লাইমেট, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটা খালি এই মানুষটা যে এখানকার মানে আমেরিকার, এটুকুই যথেষ্ট। আর হান্টিংটন আর এলেন চার্চিল, স্যাম্পেল কিন্তু এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমে বিশ্বাসী, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কার্লো সাওয়ার হচ্ছে ল্যান্ডস্কেপ কথাটা প্রথম ব্যবহার করে, ঠিক আছে, এটা আমার রাখতে হবে। ভূদৃশ্য, যার বাংলা অর্থ হচ্ছে। এবার আছে সোভিয়েত স্কুল অফ জিওগ্রাফি, এখানকার পিটার কিন এরকম, আর ভিভি ডকুচেভ খুব বিখ্যাত। ভিভি ডকুচেভকে কিন্তু সোয়েল জিওগ্রাফির জনক বলা হয়। তো এতগুলো ছিল মোটামুটি একটা ওভারঅল কনসেপ্ট কীভাবে ইভলিউশন অফ জিওগ্রাফি হলো। এবার আমরা মেইন সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলো, ছোট্ট জিনিস আছে, কিছুই নয়। অ্যাকচুয়ালি আমার তো মনে হচ্ছে সিলেবাসের যেগুলো উল্লেখ আছে সেগুলো থেকে একটা কোশ্চিন হবেই না, যেগুলো পড়ালাম এগুলো থেকে কোশ্চিন হবে, দেখে মনে হবে এগুলো সোজা জিনিস। তো অ্যাপ্রোচেস টু জিওগ্রাফিক্যাল স্টাডিজ, অর্থাৎ জিওগ্রাফি কীভাবে আলোচনা করা উচিত বা করা হয় সেটা। সবার প্রথমে আছে ডিটারমিনিস্টিক। সবাই আমরা জানি যে মানুষ আর প্রকৃতির সম্পর্ক আলোচনা করতে গিয়ে ভূগোলে কিন্তু 3 ধরনের কনসেপ্ট উঠে আসে। একটা হচ্ছে ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদ, যেখানে মনে করা হয় পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করছে। তারপরে আছে পসিবিলিজম, যেখানে মনে করা হয় যে না, মানুষ সক্রিয়, পরিবেশ মানুষের কাছে কতগুলো সম্ভাবনা তুলে দিচ্ছে, আর মানুষ তার ইচ্ছা মতো একটাকে ব্যবহার করছে। এদের দুটার মাঝখানে একটা নতুন কনসেপ্ট জন্ম হয়, যেটা নাম হচ্ছে নিও ডিটারমিনিজম, যেখানে বলছে না বেশি পরিবেশ সক্রিয়, না বেশি মানুষ সক্রিয়, দুটাই মাঝামাঝি, ঠিক আছে। পরিবেশ যদি বেশি সক্রিয় হয়ে যায় তাহলেও হবে না, মানুষও বেশি সক্রিয় হলেও হবে না। তো এই কনসেপ্টগুলো এখানে আমরা পড়ব। তো ডিটারমিনিজম কথার মেইন অর্থ হচ্ছে মানুষ নিষ্ক্রিয়, পরিবেশ সক্রিয়, অর্থাৎ পুরোপুরি পরিবেশ কিন্তু বা প্রকৃতি মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ করবে। তো এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো মেইনলি দুটা ধারণা থেকে উঠে আসছে। একটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ জিওলজি, চার্লস লিলের লেখা একটা বই। দ্য অরিজিন অফ স্পেসিস বাই চার্লস ডারউইন, ঠিক আছে। এটা কিন্তু জানা আছে যে এই যে চার্লস ডারউইনের যে বইটা অরিজিন অফ স্পেসিস, এটা কিন্তু এই যে চার্লস লিলের বইটা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা, ঠিক আছে। চার্লস লিলের বই থেকে অনুপ্রাণিত হয়ে চার্লস ডারউইন কিন্তু অরিজিন অফ স্পেসিস কনসেপ্টটা দিয়েছে। যাই হোক, তো এই দুটা বই থেকে কিন্তু এই কনসেপ্টটা এসেছে, কারণ এই বইটার মধ্যে প্রকৃতিকে বা পরিবেশকে একটা বিশাল ভূমিকা হিসাবে দেখিয়েছেন, ঠিক আছে। এবং এই দুটা ধারণা থেকেই, বিশেষ করে চার্লস ডারউইনের যে অরিজিন অফ স্পেসিস কনসেপ্টটা, এখান থেকে কিন্তু পরবর্তীকালে ভূগোলে অনেক কিছুর উদ্ভব হয়েছে, যেমন WM ডেভিসের থিওরিটা ইত্যাদি ইত্যাদি। প্রধান প্রবক্তা বলা হয় কার্ল রিটারকে, ঠিক আছে। কার্ল রিটার অ্যাকচুয়ালি ডিটারমিনিজমের প্রধান প্রবক্তা বলা হয়, এরকম যে তিনি প্রথম এটার মেইন হেড ছিলেন আর কীরকম। তাছাড়াও ফ্রেডারিক রেডজেল, এডমন্ড ডোমেলি, এলেন চার্চিল, স্যাম্পেল, এলসওয়ার্থ, হান্টিংটন অর্থাৎ হান্টিংটন, এরা কিন্তু প্রমুখ। বিশেষ করে চার্চিল, স্যাম্পেল, হান্টিংটন আর রেডজেল, এই তিনটা নাম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ 11-12 বইগুলোতে এই তিনটা নামই বেশি লেখা থাকে। চার্চিল, ইলেভেন টুয়েলভের ক্লাসগুলো কেউ করলোই না ঠিকঠাক। করলে না করলে চার্জ কি হচ্ছে, ঠিক আছে। তো গেল এবার। তো ডিটারমিনিজমে আবার অনেক ভাগ আছে, যেমন একটা এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম খুব ইম্পর্টেন্ট, ক্লাইমেটিক ডিটারমিনিজম, রেশিয়াল ডিটারমিনিজম, কালচারাল ডিটারমিনিজম, ইকোনমিক ডিটারমিনিজম, কালচারাল ডিটারমিনিজম দুবার হয়ে গেছে। তো এই হলো কয়েকটা ভাগ। তো এই ভাগগুলো অ্যাকচুয়ালি কি, কালচারাল এখানেও দুবার হয়ে গেছে, ঠিক আছে, এটা ভুল লেখা আছে, এটা আমি ঠিক করে দেবো, ওই জন্য আমি একবারে করিনি, আমি জানি যে টাইপ করলাম তো কিছু ভুল থেকে যাবে। তো কি বললাম, এটা যে এতগুলো ভাগ আছে। এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম কথার অর্থ হচ্ছে এনভায়রনমেন্ট
মানুষকে নিয়ন্ত্রণ করবে। ক্লাইমেটিক ডিটারমিনিজমের কথাবার্তা হচ্ছে ক্লাইমেট মানুষকে নিয়ন্ত্রণ করবে। রেসিয়াল ডিটারমিনিজম মানে হচ্ছে ওই রেস মানুষকে নিয়ন্ত্রণ করবে এরকম। কালচারাল মানে সংস্কৃতি। এই দুটো অ্যাকচুয়ালি নন ফিজিক্যাল এরকম বলা যেতে পারে, ঠিক আছে। আর উপরেরগুলো হচ্ছে ফিজিক্যাল এরকম ব্যাপারগুলো। তো এগুলার কনসেপ্ট হচ্ছে কে কোনটা ধারণায় বিশ্বাসী বা কে দিয়েছে কনসেপ্টটা, সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন ইনভায়রনমেন্টাল ডিটারমিনিজম দিয়েছিল র্যাডজেল, এছাড়াও স্যাম্পেল, হান্টিংটন আর ডেমোলিন্স এরা কিন্তু এদের সমর্থক ছিলেন। ক্লাইমেটিক ডিটারমিনিজম মেইনলি হান্টিংটনের দেওয়া, হান্টিংটন, ঠিক আছে। এই যে এই নামগুলো পড়ছি, এইগুলো নামগুলো মনে রাখার জন্য আগে ওদের গল্পগুলো পড়া উচিত, কার কী অবদান, কে কোথাকার। রেসিয়াল ডিটারমিনিজম, ঠিক আছে, এরকম একজন কি গবিন্নু নাকি এরকম দেওয়া, এটাও তারা পরীক্ষা দেয় না। ইকোনমিক ডিটারমিনিজমটা পরীক্ষা খুব দেয়, কার্ল মার্কসের দেওয়া। আর কালচারাল ডিটারমিনিজম হচ্ছে এডওয়ার্ড উলম্যান। তো এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এনভায়রনমেন্ট হচ্ছে র্যাডজেল, ক্লাইমেটিক হচ্ছে হান্টিংটন, ইকোনমিক হচ্ছে কার্ল মার্কস, আর কালচারাল হচ্ছে এডওয়ার্ড উলম্যান। আর এই এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের কয়েকজন সমর্থক ছিল, যেটাগুলো কিন্তু পরীক্ষায় খুবই দেয়। ব্যাস হয়ে গেল আমাদের ডিটারমিনিজম। এবার আসবো আমরা পসিবিলিস্টিক অর্থাৎ পসিবিলিজম। তো পসিবিলিজম কী জিনিসটা, যে প্রকৃতি আমাদের সামনে কতগুলো সম্ভাবনা তুলে ধরবে এবং মানুষ তার ইচ্ছা মতো সেগুলোকে নিয়ে একটা তার মধ্যে একটা বেছে নেবে এরকম। অর্থাৎ মানুষই সর্বে সর্বা, পরিবেশের কিন্তু ওরকম ভূমিকা নেই, এটাই আর কি। অর্থাৎ মানুষ সক্রিয়, প্রকৃতি নিষ্ক্রিয়, এটাই হলো ব্যাপারের। এগুলো তো কনসেপ্ট সবার জানাই আছে, ওই জন্য আমি বেশি দিইনি, খালি কে কোনটা দিয়ে সমর্থক ওটাই। লুসিয়ান ফেবর, ভিদাল দে লা ব্লাসে প্রধান বলা হয় একে, এই প্রবক্তা এরকম, যা ব্রুনস ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো এরা হচ্ছে সমর্থক। এবার এখানে একটা কনসেপ্ট আছে যে ক্রিপ্টো পসিবিলিজম, যার বাংলা অর্থ হচ্ছে প্রচ্ছন্ন সম্ভাবনাবাদ। এর অর্থ হচ্ছে ভিদাল দে লা ব্লাচের আগেই কিন্তু কি বলে যে পসিবিলিজমের জন্ম হয়ে গেছিলো, ঠিক আছে। আর ডিটারমিনিজমের জন্ম তো অনেক দিন আগে হয়েছে, মানে এরাটোস্থেনিসের পিরিয়ড থেকেই, ঠিক আছে, অর্থাৎ গ্রিক জিওগ্রাফারদের থেকেই ডিটারমিনিজমের জন্ম হয়েছে। কিন্তু পসিবিলিজমের জন্ম কিছুদিন পর হলো, অনেক দিন পর। তো পসিবিলিজমের জন্ম অ্যাকচুয়ালি ভিদাল দে লা ব্লাচের আগেই চলে আসছে কনসেপ্টটা, কিন্তু ভিদাল দে লা ব্লাচে আসার পর পসিবিলিজম একটা নতুন জোর পেয়েছে আর কি, ঠিক আছে। তারপর থেকে মনে হচ্ছে যে পসিবিলিজমের ধারণাটা আরও বেশি পপুলার হয়েছে। ওই জন্য তার আগে অর্থাৎ ভিদালের পূর্ববর্তী পসিবিলিজম কনসেপ্টটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন সম্ভাবনাবাদ, অর্থাৎ একটা ঝাপসা আর কি, আগে অত ভালো ছিল না, পরে হয়েছে। তো এটা মনে রাখতে হবে যে প্রচ্ছন্ন সম্ভাবনাবাদ বা ক্রিপ্টো পসিবিলিজম কথার অর্থ হচ্ছে ভিদালের আগের যে সম্ভাবনাবাদের দৃষ্টিভঙ্গিগুলো, সেটা যেখানে কিন্তু ওরকম কনসেপ্টগুলো স্পষ্ট ছিল না। ভিদাল এসে আসার পর থেকে কিন্তু এগুলো ভালো করে স্পষ্ট হয়েছে, এবং ভিদাল দে লা ব্লাচের খুব ভালো ভালো কয়েকজন ছাত্রও ছিল দেখলাম আমরা। তারপর আছে নিও ডিটারমিনিজম। তো নিও ডিটারমিনিজম 1950-এর দশকের শেষের দিকে সোভিয়েত ইউনিয়নে কিন্তু এটা প্রথম এই কনসেপ্টটা উঠে আসে, ঠিক আছে। যার মূল বক্তব্য ছিল যে পরিবেশ সুযোগ দেয়, মানুষ বেছে নেয়, না পুরো পরিবেশ নির্ধারণ করে, না পুরো মানুষ। মানে পরিবেশ জাস্ট আমাদের কাছে সুযোগ দেয়, মানুষ ওটাকে বেছে নেয়। এরকম নয় যে পরিবেশ মানুষ গিয়ে পরিবেশ থেকে যেচে নিয়ে আসে, ঠিক আছে। পরিবেশ দেয় বলেই মানুষ পায়, এরকম একটা ব্যাপার বোঝানোর চেষ্টা করেছে আর কি, বুঝতে হবে বিষয়টা। তো যাই হোক, তো এটার সমর্থক হচ্ছে ভি অনুচিন আর গ্রিফিথ টেইলর। অনেক সময় গ্রিফিথ টেইলর না দিয়ে ভি অনুচিনই দিয়ে দিতে পারে পরীক্ষায়, যে নিও ডিটারমিনিজম কে প্রতিষ্ঠা করেন, তখন কিন্তু অনেকের মাথা খারাপ হয়ে যাবে যে এটা তো আমরা গ্রিফিথ টেইলর পড়েছিলাম। তো গ্রিফিথ টেইলর কিন্তু খালি নয়, ভি অনুচিন নামেও একজন আছে, ভি অনুচিন, এটা মনে রাখতে হবে। এবং এই গ্রিফিথ টেইলর একটা নতুন কথা দিয়েছিলেন, যেটা নাম হচ্ছে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম, অর্থাৎ থামো, ভাবো, তারপর আগাও, এরকম ব্যাপারটা। তো যদি পরীক্ষা আসে যে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম কার দেওয়া, তাহলে অবশ্যই এটা কিন্তু গ্রিফিথ টেইলর হবে, ঠিক আছে। কিন্তু যদি নিও ডিটারমিনিজম কার দেওয়া, সেখানে কিন্তু গ্রিফিথ টেইলর অপশন নাও থাকতে পারে, বোঝা গেল, ভি অনুচিনও থাকতে পারে। তো দুটা নামই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আছে পজিটিভিজম, ঠিক আছে। পজিটিভিজমের শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষবাদ, ঠিক আছে। যা দেখা যায়, মাপা যায়, প্রমাণ করা যায়, সেটাই আসল জ্ঞান। অর্থাৎ এরা হচ্ছে যেমন কথার কথা, যে যেটা দেখিনি ওটা সম্পর্কে কেন আমরা বিশ্বাস করবো, এরকম। অর্থাৎ দেখবো তারপরে বিশ্বাস করবো, প্রত্যক্ষবাদী বিশ্বাসী এরা। তো এদের মেইন প্রবক্তা হচ্ছে আগস্ট কমিট, খুব ইম্পর্টেন্ট। তার একটা বইও আছে, যেটার নাম হচ্ছে কোর্স ডি ফিলোসফিক পজিটিভ, ঠিক আছে, এরকম বলে একটা বই। তো এই নামটা খুব ইম্পর্টেন্ট, যে আগস্ট কমেট এরকম পজিটিভিজম ধারণার জন্ম দিয়েছেন, ঠিক আছে। একে বলা হয় ইমপ্রিসিজম। এবার আছে প্রবাবিলিজম, ঠিক আছে। পসিবিলিজম আলাদা, প্রবাবিলিজম আলাদা। পসিবিলিজম আছে সম্ভাবনাবাদ, ঠিক আছে। আর প্রবাবিলিজম মানে হচ্ছে কি, লেখা আছে বাংলা তো লেখা নাই, পসিবিলিজম মানে হচ্ছে সম্ভাবনাবাদ, না
আর প্রবাবিলিজমের মানে আচ্ছা পড়ি দেখি, মানুষ কি করবে সেটা আগে থেকে একদম নিশ্চিত। না না, এর একটা অন্য অর্থ আছে, ওরকম ইংলিশ টার্মটা দেখলে হবে না, এর একটা অন্য অর্থ আছে বাংলাটা, সম্ভাব্যবাদ, ঠিক আছে। হ্যাঁ, পজিটিভিজম মানে তো প্রত্যক্ষবাদ, এটা মানে প্রত্যক্ষবাদ, আর এটা হচ্ছে সম্ভাব্যবাদ, ঠিক আছে। সম্ভাবনাবাদ আলাদা আবার, এটা এই যে পসিবিলিজম যেটা আছে না, ওটাকে আবার সম্ভাবনা বলা হয়, আর এটা সম্ভাব্য, দুটার মধ্যে জাস্ট সামান্য পার্থক্য, দুটো একই রকম, কিন্তু ভিতরে গিয়ে বুঝতে হবে, তাহলে কিন্তু কনসেপ্টটা বোঝা যাবে। যে মানুষ কী করবে সেটা আগে থেকে একদম নিশ্চিত করে বলা যায় না, তবে কিছুটা সম্ভাবনা বোঝা যায়, কারণ মানুষ পরিবেশের প্রভাবেও চলে, আবার নিজের ইচ্ছেতেও চলে। অর্থাৎ সিম্পল কথা, যে হ্যাঁ আগামী দিনে কে কী করবে না করবে তার একটা আইডিয়া করা যেতে পারে যে এরকম হতে পারে, কিন্তু একদম ডিরেক্ট বলা যেতে পারে না যে ওই ভূমিরূপটা এরকম হবে বা ও এরকম করবে। এই বিষয়টাকে কিন্তু প্রবাবিলিজম বলা হয়। অ্যাকচুয়ালি প্রবাবিলিজম শব্দটা এসেছে প্রবাবিলিটি থেকে, ঠিক আছে, সম্ভাবনা, সম্ভাব্য এরকম। আর যেটা হচ্ছে পসিবিলিজম, ওই কনসেপ্টটা কিন্তু আলাদা, গোলমাল লেগে যেতে পারে। পসিবিলিজমের মেইন উদ্দেশ্যই হচ্ছে, কথাই হচ্ছে যে মানুষ প্রকৃতির সামনে কতগুলো সম্ভাবনা তুলে ধরবে, মানুষ তাদের মধ্যে একটাকে বেছে নেবে, এর কনসেপ্টটা কিন্তু আলাদা। এ বলছে মানুষ কি করবে না করবে তার একটা জাস্ট আমরা প্রবাবিলিটি দিতে পারি, কিন্তু পুরোপুরি সঠিক হবে এটা কিন্তু নাও হতে পারে, এটাই হলো ব্যাপার। সহজ ভাষায় এগুলো কিন্তু লিখেছি, এগুলো কিন্তু আমি আমার ভাষায় লিখেছি যাতে বোঝা যায় কনসেপ্টটা। এর প্রবক্তাটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে প্রবাবিলিজমের প্রবক্তাকে, তাহলে আমাকে বলতে হবে যে OH-কে স্প্যাটে, ঠিক আছে, এটাই ইম্পর্টেন্ট আর কি। র্যাটজেলের চরম নিয়ন্ত্রণবাদ, অর্থাৎ র্যাটজেল একদম পুরোপুরি নিয়ন্ত্রণবাদী ছিলেন, আর লুসিয়ান ফেভরের চরম সম্ভাবনাবাদের মাঝামাঝি একটা কনসেপ্ট হচ্ছে এটা প্রবাবিলিটি, ঠিক আছে, তাদেরকে দুজনকে ঠান্ডা রাখার জন্য তৈরি হয়েছিল। এরপর আছে কোয়ান্টিটিভ রিভলিউশন, এটা মেনলি 1960-এর দশকে, 1960s, এটা আমি চেঞ্জ করে দেবো, 1960-এর দশকে তৈরি হয়েছে, এই কনসেপ্টটা এসেছিল, ঠিক আছে। তো এই সময় ভূগোলে পরিসংখ্যান, গাণিতিক মডেল, কম্পিউটার ভিত্তিক বিভিন্ন কৌশল এগুলো কিন্তু চালু হয়, যে কারণে ভূগোলে আরও বেশি সাইন্টিফিক্যালি হয়ে যায়। আর এই বিষয়টাই কিন্তু ভূগোলে কোয়ান্টিটিভ রেভলিউশন নামে পরিচিত, অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক বিপ্লব নামে পরিচিত, ঠিক আছে। পিটার হাগেট, উইলিয়াম বাঙ্গে, রিচার্ড চোল্লে, আলফ্রেড ওয়েবার, ক্রিস টেলার, ডেভিড হার্ভে ইত্যাদি ইত্যাদি কিন্তু এদের মধ্যে পড়েছে, এগুলো মনে রাখতে হবে। এটা এইখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে মেইনলি এটা 1960-এর দশকে, এটাই খুব ইম্পর্টেন্ট। এবং এর বিরোধিতা স্বরূপ, অর্থাৎ এই কোয়ান্টিটিভ রিভলিউশনের বিরোধিতা স্বরূপ পরবর্তীকালে কিন্তু অনেকগুলো জিওগ্রাফির আর উৎপত্তি হয়েছে, সেগুলো কিন্তু দেয় পরীক্ষায়, যে কোন বিপ্লবের বিরোধিতা স্বরূপ বা কোন শাখার বিরোধিতা স্বরূপ এর উৎপত্তি হয়েছে, তো ওগুলো কিন্তু নিচের দিকে আছে। মাত্রিক বিপ্লবের ভূগোলবাদীরা ভাবলে কি, অর্থাৎ আইডিওগ্রাফিক, যেহেতু প্রথম কোয়ান্টিটিভ রিভলিউশন আসলো, তো তার আগে যারা থিওরি দিয়ে গেছে তারা ভাবছে আচ্ছা, মানে তার আগে যারা থিওরি দিয়েছিল না ওগুলোকে মানতো না, এবং ওরা নতুন 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 থিওরি আবিষ্কার করলো, আর যেহেতু তারা সিস্টেমেটিক্যালি থিওরি দিল, ফলে তাদের থিওরিগুলো কিন্তু বিশাল পপুলার হয়ে গেছিলো, এবং পরবর্তীকালে তাদের থিওরিগুলোকে বেস করেই অনেক ধারণার উৎপত্তি হয়, যে কারণেই বলা হয় যে এই কোয়ান্টিটিভ রিভলিউশন কিন্তু ভূগোলকে ভাবলেখি থেকে নমোথেটিকে পরিণত করে। অর্থাৎ তার আগেরগুলো আর হারায় গেছে, তারপরে তারা যে আবিষ্কার করলো তাদেরকেই ফলো করতো সবাই। তো আমি বললামই যে কোনো সূত্র বা কোনো যদি লকে কেউ ফলো করে তাহলে সেটা নমোথেটিক হয়, তো এরকম। তো এই জিনিসগুলো বুঝতে হবে একটু, বিশেষ করে এটা ওই 1960-এর দশক, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আছে ওয়েলফেয়ার জিওগ্রাফি। ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণমূলক ভূগোল, ঠিক আছে। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, কারণ সিলেবাস এখানে দুবার উল্লেখ করা আছে, ঠিক আছে। কল্যাণমূলক ভূগোল, মানুষের কল্যাণ নিয়ে যারা ভাবে। তো ওয়েলফেয়ার হলো একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক শাখা যা মানুষের কল্যাণ, ইকুয়ালিটি, ঠিক আছে, জাস্টিস এর আর কি সমর্থন করে, যে সবাই সমান পৃথিবীতে, সবাই যাতে ঠিকঠাক থাকে, এই ব্যাপারগুলো। 1970-এর দশকে, কোনটা কখন তৈরি হয়েছে ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু 1970-এর দশকে মোটামুটি ক্লাস চালু হয়। ওয়েলফেয়ার জিওগ্রাফির পাশাপাশি 1970 সালের দশকে আর কি অনেকগুলো জিনিসই কিন্তু, এই অনেকগুলো এরকম কনসেপ্টেরই কিন্তু আবির্ভাব হয়েছে, আমরা এক এক করে ওগুলো সবগুলো দেখবো, ঠিক আছে। প্রথমেই হচ্ছে এটা ওয়েলফেয়ার। তো যেটাই বললাম এটাই মেইন কথা, আর কিছু নয়। হিউম্যানিস্টিক আর রেডিক্যাল জিওগ্রাফির বিকাশের সময়, যখন এই যে বললাম না হিউম্যানিস্টিক জিওগ্রাফি, রেডিক্যাল জিওগ্রাফি এগুলো যখন উঠে আসছিল, তখনই কিন্তু ওয়েলফেয়ার জিওগ্রাফি চালু হয়েছিল, ঠিক আছে। এর মুখ্য বৈশিষ্ট্য হলো মানব কল্যাণের উপর গুরুত্ব দেওয়া, স্থানিক বৈষম্য বিশ্লেষণ করা, যে যাতে সবাই সমান থাকে, এই বিষয়গুলো আর কি, ঠিক আছে। নীতি নির্ধারণে সহায়ক, তো এটা তো জানাই আছে। প্রধান প্রবক্তাদের মধ্যে ডেভিড স্মিথ অন্যতম, এই ধরনের প্রধান প্রবক্তা বলা হয়। তার একটা বইও আছে ওয়েলফেয়ার জিওগ্রাফি এ ক্রিটিক, এই বইটা অনেক সময় দেয় পরীক্ষায়, যে কার লেখা, তো ডেভিড হার্ভে।
এবং ওয়েলফেয়ার জিওগ্রাফিকে, এই বইটাতে কিন্তু তিনি ওয়েলফেয়ার জিওগ্রাফিকে জনপ্রিয় করে তোলেন। WM স্মিথ, PL নক্স, ঠিক আছে, এরা হচ্ছে এর সমর্থক। এগুলোর নাম তো শুনিনি আমি আগে। তো এখানকার ওয়েলফেয়ার জিওগ্রাফি ডেভিড হার্ভে, তারপরে অমর্ত্য সেন যদি দেয় যে অমর্ত্য সেন নিম্নোক্ত কোন শাখার উপর কাজ করেছে, তাহলে অবশ্যই কিন্তু হবে ওয়েলফেয়ার জিওগ্রাফি, কারণ HDI, HPI এই যে বিষয়গুলো আছে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ওয়েলফেয়ার জিওগ্রাফির অন্তর্গত। এগুলো জিনিস মনে রাখতে হবে। সম্ভবত এই কোশ্চিনটা আসছিল পরীক্ষায় এর আগের বার, আমি ভুল কোশ্চিনটা দেখার সময় পেলাম না। এরপর আছে সোসাইটাল অ্যাপ্রোচ। সোসাইটাল মানে হচ্ছে সমাজ ভিত্তিক, ঠিক আছে, যখনই সমাজ কথা আসবে, ঠিক আছে, বুঝে নিতে হবে যে ওটা ডেভিড হার্ভের কনসেপ্ট, কারণ এই সমাজ 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 বলে গেছে ডেভিড হার্ভে কিন্তু, ঠিক আছে। তো ডেভিড হার্ভের চিন্তাধারা থেকে এটা উঠে আসে, আর তিনি কিন্তু মার্ক্সীয় ভূগোলে বিশ্বাসী ছিলেন। তো সমাজভিত্তিক পদ্ধতি ভূগোলে এমন একটি দৃষ্টিভঙ্গি যা সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতির সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক এবং স্থানিক প্রভাব বিশ্লেষণ করে। মানে মেইন কথা হচ্ছে সব কিছু সমাজের জন্য করতে হবে, সমাজের জন্য ভাবতে হবে, এরকম করে একটা বিষয়, ঠিক আছে। ইনি ছাড়াও, অর্থাৎ এই ডেভিড হার্ভে ছাড়াও কিন্তু আরও অনেকে আছে, যেমন ওয়াই-ফুত-ওয়ান যে হিউম্যানিস্টিক জিওগ্রাফি দিয়েছে, ঠিক আছে, এরাও কিন্তু এই শাখার মধ্যে পড়ে, সমর্থক বলা যেতে পারে। তো সোসাইটিয়াল জিওগ্রাফি বা অ্যাপ্রোচের ধারণার উদ্ভব করেছেন ডেভিড হার্ভের হাত ধরে, কিন্তু ফাদার অফ সোসাইটিয়াল জিওগ্রাফি কিন্তু কোথাও নেই, জাস্ট মনে রাখতে হবে ইনি কিন্তু প্রধান প্রবক্তা, ব্যাস এইটুকুই, ঠিক আছে। অ্যাকচুয়ালি হিউম্যানিস্টিক জিওগ্রাফির একটা পার্ট হচ্ছে সোসাইটাল অ্যাপ্রোচ, ঠিক আছে। ওই জন্য দেখবো যে যারা হিউম্যানিস্টিক জিওগ্রাফিতে আছে, যেমন ওয়াই-ফুত-ওয়ান, তারাই কিন্তু সোসাইটাল অ্যাপ্রোচের মধ্যেও আবার চলে আসে। নেক্সট আছে বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ। এখান থেকে একটা কোশ্চিন হয় যে কার বিরোধিতা স্বরূপ, ঠিক আছে, কার বিরোধিতা স্বরূপ বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচের জন্ম হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দুটো অ্যান্সার হবে, একটা হচ্ছে প্রত্যক্ষবাদ অর্থাৎ পজিটিভিজম, আর একটা হচ্ছে কোয়ান্টিটিভ রেগুলেশন, ঠিক আছে। কোয়ান্টিটিভ রেগুলেশন যখন আসলো, তখন মানুষ হচ্ছে সব কিছু সংখ্যা দিয়ে বিবেচনা করতে শুরু করলো, মানে সায়েন্স চলে আসছে এখন, বিশাল ব্যাপার, বললাম না, তখন নমোথেটিকে পরিণত হলো, খালি তাদেরকেই বিশ্বাস করছে মানুষ। তখন একটা শাখার জন্ম হলো যার নাম হচ্ছে বিহেভিয়ারিয়াল জিওগ্রাফি। এরা বললো যে এমন অনেক কিছু আছে যেগুলো কখনো সংখ্যা দ্বারা বিবেচনা করাই যাবে না, মানুষের মন, ঠিক আছে, মানুষের বিবেক, চেতনা, এগুলো কেমন করে তুমি সংখ্যা দ্বারা বিবেচনা করবে। তার ফলস্বরূপ তখন একটা নতুন শাখার জন্ম হলো যেটার নাম হচ্ছে বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ, যারা মেইনলি মানুষের আচরণের উপর প্রভাব ফেলে, ঠিক আছে, আচরণের উপর ফোকাস করে। তো ওই জন্য একে আচরণবাদী ভূগোলও বলা হয়। এটাই এর মেইন কথা। আর এই বিহেভিয়ারিয়াল জিওগ্রাফি থেকে যেটা পরীক্ষা আছে যে কে কনসেপ্টটা দিয়েছে, প্রথম কথাটা বলেছে, তো এর নাম হচ্ছে উইলিয়াম ক্রিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এটা, উইলিয়াম ক্রিক। আর এটা কিন্তু 1970-এর দশকে, এটা মনে রাখতে হবে। হিউম্যানিস্টিক জিওগ্রাফি, বিহেভিয়ারিয়াল জিওগ্রাফি, ওয়েলফেয়ার জিওগ্রাফি, এগুলো কিন্তু সব 1970 সালে হয়েছিল, মানে 1960 থেকে 70 এর মধ্যে। আর 1950 থেকে 60-এর মধ্যে হয়েছিল মেইনলি ওটা কী বলা যায়, কোয়ান্টিটিভ রেগুলেশনটা গেল। এবার এই ধারণার থেকেই এখানে লিখে রাখা আছে প্রত্যক্ষবাদ আর সংখ্যাতাত্ত্বিক বিপ্লবের বিরোধিতা স্বরূপ এর উৎপত্তি হয়। এই ধারণার মধ্যেই দুটা কথা উঠে আসে, একটা হচ্ছে মেন্টাল ম্যাপ। তো মেন্টাল ম্যাপ আমরা তো পড়েছিলাম, গুড অ্যান্ড হোয়াইট, আরেকটা আছে পায়ার চেনে কীরকম আছে, একটা নিচের দিকে লেখা আছে, এগুলো 1966 সালে গুড অ্যান্ড হোয়াইট এই কনসেপ্টে, ঠিক আছে। এছাড়া বিহেভিয়ারিয়াল ম্যাট্রিক্স আবিষ্কার করেন অ্যালেন প্রেট। এটা আমি থিওরি পড়েছিলাম হিউম্যান জিওগ্রাফিতে, অ্যালেন প্রেটের একটা থিওরি, ওখানে পরীক্ষা আসে কোশ্চিন যে অ্যালেন প্রেট কার উপর ভিত্তি করে তার থিওরিটা দিয়েছেন। তো হচ্ছে আমি বলেছিলাম যে প্রেম হয় ব্যবহার দেখে, তাহলে প্রেম ওই জন্য বিহেভিয়ারিয়াল, এরকম করে মনে রাখবো, ঠিক আছে। তো যদি বলা অ্যালেন প্রেট, তাহলে বিহেভিয়ারিয়াল ম্যাট্রিক্স, এই কয়েকটা কনসেপ্ট কিন্তু এখানে আসে, মানুষের আচরণের উপর গুরুত্ব দেওয়া হয় এখানে। এরপর আছে রেডিকাল জিওগ্রাফি। তো রেডিকাল জিওগ্রাফি সেম ওরকমই ওই সময়ই উঠে আসে। রেডিকাল জিওগ্রাফি, হিউম্যানিস্টিক জিওগ্রাফি, বিহেভিয়ারিয়াল জিওগ্রাফি, এরা হচ্ছে মানে ভাই ভাই আর কি, সব মিল। আর কোয়ান্টিটিভ রেগুলেশন, কী যে পজিটিভিজম অর্থাৎ প্রত্যক্ষবাদ, ওরা হচ্ছে আবার ভাই ভাই এরকম। তো রেডিকাল জিওগ্রাফির মেন কথা হচ্ছে মূল, রেডিক শব্দের অর্থ হচ্ছে মূলে যাওয়া, ঠিক আছে। তো এরা মেইনলি কার্ল মার্ক্সের চিন্তাধারায় বিশ্বাসী, এরকম এই ডেভিড হার্ভে আছে, বোঝা যাচ্ছে। এদের মেইন কথা হচ্ছে যে কোনো একটা ঘটনা বা কোনো কিছুকে আমরা উপর থেকে বিবেচনা না করে তার ভিতরে গিয়ে অর্থাৎ রুটে গিয়ে তাকে বিচার বিশ্লেষণ করব, ঠিক আছে। এটাকেই রেডিকাল জিওগ্রাফি বলা হয়, অর্থাৎ মানুষের সমাজ এগুলোর উপর আর কি ফোকাস করে। একই রকম রেডিকাল ভূগোল হলো এমন একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি যা সমাজে অর্থনৈতিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, শোষণ এগুলা নিয়ে কাজ করে আর কি। এটার মেইন কথা হচ্ছে কিন্তু মূল, ঠিক আছে, কোনো কিছুকে উপর থেকে বিবেচনা না করে তার মূলে যাওয়া, অর্থাৎ শেখরে যখন আমরা যাব তখন কিন্তু আমরা সমাজকে নিয়েই পড়ে থাকবো, এই হলো একটা ব্যাপার। তো ডেভিড হার্ভে ধারণা এটা, উইলিয়াম বাঙ্গে
তারপরে হচ্ছে রিচার্ড পিট, এডওয়ার্ড সোজা, ডোরেন মাসে, এরকম। তো মেইনলি যে দুটো নামই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডেভিড হার্ভে আর একটা হচ্ছে উইলিয়াম বাঙ্গে। এই দুটো নাম মনে রাখলেই হবে। আর এটাও কিন্তু 1970-এর দশকে উঠে আসছে এরকম। তারপরে আছে ফাংশনাল অ্যাপ্রোচ, অর্থাৎ গঠনমূলক, ঠিক আছে, গঠনমূলক। তো এই কার্যমূলক, ঠিক আছে। তো কার্যগত পদ্ধতি আর কি। তো কার্যগত পদ্ধতি ভূগোলে এমন একটি বিশ্লেষণ পদ্ধতি যে কোনো স্থানে বা অঞ্চলে বিভিন্ন কার্যকলাপের, যেমন অর্থনৈতিক, প্রশাসনিক ইত্যাদির উপর প্রভাব ফেলে, অর্থাৎ মানুষের কাজের উপর ফোকাস করে, ঠিক আছে। এই জিনিসটা আমিও অতটা বুঝতে পারি না, মানে জানি না। আমি আজকে প্রথম দেখলাম যে এসএসসি সিলেবাস এরকম ফাংশনাল অ্যাপ্রোচ বলে কিছু আছে। আজকে না, কয়েকদিন আগে দেখছি, ঠিক আছে। তো এরা মেইনলি মানুষের কাজকে ফোকাস করে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে ফাংশনাল মানে ফাংশনকে ফোকাস করবে, ঠিক আছে। যেমন আমরা পড়েছিলাম কিন্তু ফাংশনাল অ্যাপ্রোচ অফ ক্রিস্টেলার, আমি কোথাও না কোথাও এরকম দেখছিলাম ফাংশনাল আর কি, ঠিক আছে, শ্রেণীবিভাগ। তো ওয়াল্টার ক্রিস্টেলার, আগস্ট লস, এরা কিন্তু কাজের উপর ভিত্তি করে, কারণ এদের থিওরিগুলো বুঝলেই বোঝা যাবে যে যে শিল্পটা যত বেশি কাজ করবে তার এরিয়া বাড়ছে, এরকম ব্যাপারটা। তো ওই জিনিসগুলো কিন্তু এখানে আসবে। তো ফাংশনাল অ্যাপ্রোচ একটু বুঝতে হবে যে এই ব্যাপারটা, এখান থেকে কোশ্চিন নাও হতে পারে। যেগুলা কমন কোশ্চিন, যেমন বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, হিউম্যানিস্টিক জিওগ্রাফি, এগুলা থেকে কোশ্চিন হওয়ার চান্স আছে। ওয়েলফেয়ার জিওগ্রাফি থেকে কোশ্চিন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার আছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। তো স্ট্রাকচারাল কথার অর্থ হচ্ছে গঠন, ঠিক আছে। গঠনবাদ কোনো একক ধারণা নয়, অর্থাৎ গঠনবাদ একক ধারণা নয়, এটি একগুচ্ছ ভাবনার সমষ্টি, সমাজের দৃশ্যের পিছনে লুকানো নিয়ম বা কাঠামো খুঁজে বের করে, ঠিক আছে। এই গঠনবাদ মেইনলি আর কি জিন পিয়াজে বা পিয়াগেট না কি বলে এটা, মানে কি বলে যে ওটা পেডাগোলজি পড়ে না আমরা, তো ওখানে তো তার ধারণাগুলো থেকে কিন্তু উঠে আসে, ঠিক আছে। এদের এই ধারণার মেইন কথাই হচ্ছে এরকম যে আমরা উপরে যা দেখি আর কি কাউকে বা কোনো কিছুকে, তার ভিতরে কিন্তু অনেক ব্যাপার থাকে, মানে অনেক স্ট্রাকচার আছে, অনেক কিছুর পর তারপরে ওটা উঠে আসে। এখানে একটা উদাহরণ দিয়েছিলাম আমি, উদাহরণটা নাই এরকম। তো এটা মনে রাখতে হবে যে কোনো একটা ঘটনা বা কোনো কিছু, সেটা কিন্তু এমনি এমনি হয় না, তার ভিতরে কিন্তু অনেক স্ট্রাকচার থাকে, মানে অনেক কিছু গুছানো থাকে, কি থাকে, তারপরে কিন্তু ওটা বাইরে আত্মপ্রকাশ পায়। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ বলতে এখানে কিন্তু মানুষের ভিতরের, মানে অভ্যন্তরীণ স্ট্রাকচারের কথা বোঝানো হয়েছে, মানে বাইরে থেকে নয়, মানে মানুষের ভিতরের আর কি, এরকম ব্যাপারগুলো। তো এখানে এই যে জিন পিয়াজেট আছে এরকম। আর হচ্ছে এইখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ক্লদ লেভি স্ট্রস, এই যে লোকটা, যিনি হচ্ছে ফরাসি নৃতত্ত্ববিদ ছিলেন, তিনি কিন্তু প্রথম এই কথাটা বলেন, ওই জন্য তাকে কিন্তু কী বলা হচ্ছে, এর জনক বলা হচ্ছে। তো স্ট্রস শব্দটা মনে রাখলেই হবে, স্ট্রসকে বলা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচের জনক। 1970-এর দশকে ভূগোলে প্রত্যক্ষবাদের, বললাম না এগুলা সব প্রত্যক্ষবাদের সমালোচনা স্বরূপ, কিন্তু এটা প্রত্যক্ষবাদের সমালোচনা হিসাবে এটা কিন্তু গড়ে ওঠে। 1950 থেকে 60-এর দশকে মার্ক্সীয় অস্তিত্ববাদের পরিপূরক হিসাবে, এই যে মার্ক্সের পরিপূরক হিসাবে তো হবেই, ঠিক আছে, কারণ এটা তো সব একই গোষ্ঠীর। এবার আছে মেটেরিয়ালিজম, মানে বস্তুবাদ বা বস্তু ব্যাপার, যে দর্শনে মানুষের চেতনা বা মনকে বস্তু হিসাবে গণ্য করা হয়, ঠিক আছে, এরকম যে মানুষের মন হচ্ছে একটা বস্তুর মতো, ঠিক আছে, অত আর ইয়ে নয়। এই ধারণা যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় কিন্তু মেটেরিয়ালিজম, এরকম ব্যাপারটা। তো বস্তুবাদের উৎপত্তি মেনলি প্রাচীন গ্রিস সভ্যতায় হয়ে গেছিলো, বস্তুবাদী দর্শনের উদ্ভব ঘটেছিল, এটা মনে রাখতে হবে। থেলস আর ডেমোক্রিটাস, এই দুজন কিন্তু এই ধারণার উদ্ভাবক বা সমর্থক বলা যেতে পারে। নতুন নতুন কোন টার্ম দিয়ে দিচ্ছে এসএসসিতে। ইকোলজিক্যাল অ্যাপ্রোচ মানে আমরা জানি বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, যে এটি এমন একটা দৃষ্টিভঙ্গি যেখানে মানুষ আর পরিবেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ভূগোলকে অধ্যয়ন করা হয়, ঠিক আছে। এটা তো আমরা অলরেডি ইকোলজি তো পড়েছি, ওগুলো জিনিস আসবে এর মধ্যে। এটি বোঝায় কিভাবে মানুষ তার প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় এবং তা পরিবর্তন করে, মানে মানুষ আর প্রাকৃতিক পরিবেশের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে যখন ভূগোলকে অধ্যয়ন করা হয়, দিস ইজ কল্ড ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে। 1700 সালেই এটা আবিষ্কার হয়ে যায়, অ্যান্টন ক্যান লুয়েন হক বা হুক, ঠিক আছে, এই সম্পর্কে প্রথম ধারণা দেয় ইকোলজিক্যাল অ্যাপ্রোচ সম্পর্কে। এর ভিতরে আরও ছিল বইয়ের মধ্যে, যে হচ্ছে ইকোলজির শ্রেণীবিভাগ, ইকোসিস্টেম কি, ইকোসিস্টেমের কি জনক, কিন্তু ওগুলো তো আমরা পড়েছি, ফালতু খালি এখানে বড় করলাম না। আর মেইন কনসেপ্টটা বুঝতে হবে যে কী বলতে চেয়েছে। রিজনাল জিওগ্রাফি, এবার রিজনাল জিওগ্রাফি মানে এই এদের আসল অর্থ হচ্ছে যে কোন ভূগোলকে আলোচনা করার, মানে ভূগোলকে আলোচনা করতে হয় এরকমভাবে যে পৃথিবীকে কতগুলো ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করে, যে একসঙ্গে অনেকগুলোকে এরকম করে কিন্তু আলোচনা করতে হয় না। তো রিজনাল আর সিস্টেমেটিক দুটা কিন্তু একে অপরের বিরোধিতা আর কি, মানে রিজনাল যেটা কথা বলে সিস্টেমেটিক কিন্তু তার উল্টা কথা বলে।
রিজনাল যেখানে বলে যে কোনো একটা পৃথিবীকে ছোট ছোট খণ্ডে ভাগ করে করে তারপরে আলোচনা করা উচিত, সেখানে সিস্টেমেটিক কথার অর্থ হচ্ছে এটা যে পুরো পৃথিবীকে একসঙ্গে আলোচনা করা উচিত। দুটা যদি আমি একটা উদাহরণ দিই, যে পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ একসঙ্গে, তাহলে এটা হলো সিস্টেমেটিক জিওগ্রাফির অংশ। ভারতের জলবায়ুর শ্রেণীবিভাগ, তো এটা হলো রিজনাল জিওগ্রাফির অংশ, এরকম ব্যাপারটা আর কি। তো এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। পৃথিবীতে কতগুলি ছোটো ছোটো সমধর্মী অঞ্চলে বিভক্তটা বললাম আমি। কার্ল রিডার হলেন এই ভূগোলের জনক, ঠিক আছে, রিজনাল জিওগ্রাফি। 1920 থেকে 30-এর জন্ম হয়। ব্লাচে, কার্লো, সোয়ার, জিন ব্রুনস এরা হচ্ছে এদের সমর্থক। আর সিস্টেমেটিক জিওগ্রাফি কী বলে, যে ভূগোলের বিভিন্ন উপাদানগুলিকে পর্যায়ক্রমিকভাবে, এদের আসল উদ্দেশ্য হচ্ছে ওরকম নয়, বরং একটা সিস্টেমেটিক মেনটেন করে, যে আগে গোটা ওয়ার্ল্ডের আমরা জলবায়ু জানলাম, কোথায় কী আছে না আছে, তারপরে ধীরে ধীরে আমরা ইন্ডিয়াতে আসলাম, ইন্ডিয়াটা জানা হলো, তারপরে ধীরে ধীরে আমরা পশ্চিমবঙ্গে আসলাম। তো এরকম একটা সিস্টেমেটিক্যালি চলবে। তো এটাকেই বলা হচ্ছে সিস্টেমেটিক জিওগ্রাফি। এই সিস্টেমেটিক জিওগ্রাফিরই কিন্তু আবার দুটো পার্ট আছে পরবর্তীকালে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি আর হিউম্যান জিওগ্রাফি। এটা কিন্তু সিস্টেমেটিক জিওগ্রাফির পার্ট। আলেকজান্ডার ভন হামবোল্ট হচ্ছে এই শাখার জনক। তাহলে ওখানে ছিল কার্ল রিটার, এটা হচ্ছে হামবোল্ট, খুব ইম্পর্টেন্ট। এছাড়া স্পিকার, উলম্যান, অ্যাকারম্যান, গ্যারিসন এরা কিন্তু এই শাখার সমর্থক বলা যেতে পারে, ঠিক আছে। এখানে আমি এই দুটার মধ্যে, যেহেতু আমার মনে হয়েছে যে এই দুটার মধ্যে কোশ্চেন আসতে পারে, ওই জন্য একটু আমি ভালো করে দিয়েছি এখানে, ঠিক আছে। যেগুলো মানে বোল্ড করা আছে সেগুলোই আমি ডিসকাস করছি। এটা হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন মানে হচ্ছে সব কিছুকে নিয়ে একসঙ্গে চলবে, বললাম না যে গোটা পৃথিবী, তারপরে তার অংশ একটা, তারপরে তার অংশ, এরকম। আর এটা রিজিয়ান অ্যাজ এ ইউনিট, অর্থাৎ এটা ছোটো ছোটো অঞ্চল ধরে ধরে কিন্তু চলবে। একে স্পেশিয়াল সায়েন্স বলা হয়, আর একে হলো ক্রোনোলজিক্যাল সায়েন্স, ঠিক আছে। স্পেশিয়াল মানে যে গোটাটাকে একসঙ্গে আর কি, দৈশিক বিষয়। আর ক্রোনোলজির মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এই ব্যাপারগুলো। এর এক্সাম্পল হচ্ছে যেমন ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড, যেটা আমি বললাম, আর এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ান ক্লাইমেট। তো এরকমই আছে, আরও কয়েকটা এখানে আছে, কিন্তু মেইন পার্থক্য এদের এটাই, ঠিক আছে। তারপরে হচ্ছে এরা সিস্টেমেটিক জিওগ্রাফি যেমন স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন, মডেল, থিওরি এগুলোকে ফোকাস করে। আর এরা কিন্তু এগুলোকে ফোকাস করে না, আর হচ্ছে পেইস, জেনারেট, এভি এগুলোর উপর ফোকাস করে, ঠিক আছে। বেশ, এতগুলো ছিল একটা কনসেপ্ট। এবার আমরা নেক্সট কনসেপ্টে আসবো, যেটা হচ্ছে কনসেপ্ট অফ স্পেস, ঠিক আছে। পয়েন্ট আছে, এগুলো আমি আলোচনা করিনি, কোথাও নাই এগুলো। আর কি পয়েন্ট মানে তো বিন্দু একটা, আবার ডিস্ট্যান্স মানে দূরত্বর কোনো শ্রেণীবিভাগ ট্রেণীবিভাগ কিছু হয় না, এরকম। ইন্টারাকশন মানে হচ্ছে আন্তঃসম্পর্ক আর কি। অর্গানাইজেশন মানে হচ্ছে সংস্থা, আর রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল। তো এই জিনিসগুলো থেকে সেরকম আসে না, কিন্তু স্পেস থেকে কোশ্চেন আসতে পারে, এই জন্য স্পেসটা একটু ব্যাখ্যা করা আছে ভালো করে। তো স্পেস বা দেশ মানে হলো পৃথিবীর উপর কোনো একটা জায়গা, ঠিক আছে। স্পেস বলতে একটা কোনো স্থানকে বোঝায়, ঠিক আছে। স্পেস বলতে একটা স্থানকে বোঝায়। স্পেস আর প্লেস প্রায় একই রকম, কিন্তু কিছু একটা মানে প্লেস যেটা বলবো, প্লেস মানে একদম অরিজিনালি যেটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, বা একদম লোকেশন, যেমন আমার বাড়ি, এটাকে প্লেস বলা যায়। কিন্তু স্পেস ব্যাপারটা ওরকম হয় না। স্পেস ব্যাপারটা মানে একটা কী বলবো, অন্তর্নিহিত আর কি ব্যাপার, এরকম। মানে আমি ঠিক বুঝাতে পারছি না ব্যাপারটা, কিন্তু দুটাই একই অর্থ, কিন্তু দুটার মধ্যে কিছু না কিছু একটা পার্থক্য আছে। প্লেস একদম ডিরেক্টলি যেটা বলবো আমরা, এই যে জায়গাটা, আর স্পেস কিন্তু একটু একটু অন্যরকম, কিন্তু মোর অর লেস দুটার অর্থ কিন্তু একই রকম। তো স্পেস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবসোলিউট স্পেস, একটা হচ্ছে রিলেটিভ স্পেস, ঠিক আছে। অ্যাবসোলিউট কথার অর্থ হচ্ছে যখন আমরা কোনো কিছুকে ল্যাট লং সহকারে বর্ণনা করব, ঠিক আছে। ফর এক্সাম্পল, যে আমরা বললাম যে ইন্ডিয়া 8°4' থেকে 37°6' মধ্যে অবস্থান করছে, তার মানে দিস ইজ কল্ড অ্যাবসোলিউট স্পেস, একদম ডিরেক্টলি বলে দিলাম। আর রিলেটিভ স্পেস মানে হচ্ছে যখন কোনো স্পেসকে আমরা কারো সাপেক্ষে বর্ণনা করব, যেমন হচ্ছে ভারত ভারত পাকিস্তানের পূর্ব দিকে অবস্থিত, বাংলাদেশ ভারতের পূর্ব দিকে অবস্থিত, এরকম ব্যাপারগুলোকে বলা হচ্ছে রিলেটিভ স্পেস। অর্থাৎ যখন আমরা ডিরেক্ট কিছু পারি না, তখন আমরা কারো ভায়া হয়ে কিছু বলি না, এটাই। এই রিলেটিভ স্পেসকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রিলেশনাল স্পেস। অনেক সময় রিলেশনাল স্পেসটা কিন্তু আলাদা করে দেখায়, এর ভাগ নয়, ঠিক আছে। তো ওটা কোনো ব্যাপার নয়, মেইন কথাটা হচ্ছে কী বলতে চেয়েছে এটা ইম্পর্ট্যান্ট। রিলেশনাল স্পেস, ইকোনমিক স্পেস, সোশ্যাল স্পেস, কগনিটিভ স্পেস, অ্যাক্টিভিটি স্পেস, এতগুলো স্পেস কিন্তু আছে। এই সবগুলো হচ্ছে কিন্তু কী বলা যায় রিলেটিভ স্পেসের ইয়ে। তো এগুলো আমরা এক এক করে দেখি কী বলতে চাই কোনটা। তো অ্যাবসোলিউট স্পেস হচ্ছে স্পেস উইথ ল্যাট অ্যান্ড লং, সিম্পল কথা, এক লাইনে বুঝে যাচ্ছে এটা। রিলেটিভ স্পেস হচ্ছে স্পেস হুইচ রিলেটস টু আদার অবজেক্ট, অর্থাৎ অন্য কোনো অবজেক্টের সাপেক্ষে যখন কোনো একটা জায়গাকে বা স্পেসকে আমরা বর্ণনা করার চেষ্টা করব, তখন সেটাকে বলা হচ্ছে রিলেটিভ স্পেস, ঠিক আছে। এর আবার অনেক ভাগ আছে, যেমন রিলেশনাল স্পেস। তো রিলেশনাল স্পেস থেকে মনে রাখতে হবে, এই আইডিয়াটা কিন্তু এসেছে ডেভিড হার্ভের কনসেপ্ট থেকে, ঠিক আছে। অর্থাৎ আইডিয়া ওয়াজ অরিজিনেটেড ফ্রম ডেভিড হার্ভে, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের।
তো মানুষের কাজ ও সম্পর্কের ভিত্তিতে স্থাপন, যেমন বাজার যেখানে ক্রেতা বিক্রেতা মেলে, মানে রিলেশনাল স্পেস মানে এমন একটা জায়গা বা এমন একটা স্থান যে স্থানটা মূলত মানুষের সম্পর্কের ভিত্তিতে তৈরি হয়। যেমন ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ দিয়েছে বাজার। তো বাজার যদি মানে ক্রেতা আর বিক্রেতা যদি না থাকে, ক্রেতা বিক্রেতার মধ্যে যদি সম্পর্ক না হয়, তাহলে বাজার বলে কোনো স্থান কি থাকবে? আদৌ থাকবেই না। ঠিক আছে, ওটাই বলেছে যে এমন কিছু জিনিস বা স্থান যেগুলো মূলত কোনো একটা সম্পর্কের ভিত্তিতে তৈরি হয়, সেই বিষয়গুলোকে বলা হচ্ছে রিলেশনাল স্পেস। আর ইকোনমিক স্পেস কি? যখন কোনো বিষয় অর্থনীতির ভিত্তিতে তৈরি হয়, যেমন একটা শিল্প এলাকা, এটা তো ইকোনমিক উপর ভিত্তি করে তৈরি হলো, এরকম ব্যাপারগুলো। সোশ্যাল স্পেস কি? সমাজের উদ্দেশ্যে যখন তৈরি হবে, যেমন মন্দির চত্বর, এরকম। কগনিটিভ স্পেস হচ্ছে মনের কল্পনা, আমার মনে যেমন আমরা যদি দেখি আমাদের নিজের শহরের রাস্তা, মানচিত্র ইত্যাদি ইত্যাদি, তো এগুলোকে বলে কগনিটিভ স্পেস। আর অ্যাক্টিভিটি স্পেস মানে মানুষের দৈনন্দিন কাজের উপর ভিত্তি করে, যেমন বাড়ি, স্কুল, বাজার, খেলার মাঠ, এগুলো। তো এগুলো ভিতর থেকে অত আসে না, বিশেষ করে ওই রিলেশনাল স্পেসটা একটু বড় রাখতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, তো এখানে একটা উদাহরণ দিয়েছি যে একটা ব্যক্তি আছে, একটা নির্দিষ্ট ল্যাট লংয়ে দাঁড়িয়ে আছে, সুতরাং এটা হচ্ছে অ্যাবসোলিউট স্পেস। আর আমরা বলছি যে এ থেকে 10 মিটার উত্তর পূর্ব দিকে বি অবস্থিত, সুতরাং এটা হলো রিলেটিভ স্পেস। ঠিক আছে, এবার তো এটুকুই তো ছিল জিওগ্রাফি অফ থট। এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এগুলো, আমি একবার করে সবগুলো বলছি, তাহলে আবার ভুল টুল হয়ে গেলে ধরা পড়ে যাবে। ঠিক আছে, প্যারাডাইম শিফট শব্দটা কে ব্যবহার করে? প্যারাডাইম শিফট নয়, অ্যাকচুয়ালি প্যারাডাইম, থমাস কুহন। প্যারাডাইম কথার অর্থ হচ্ছে ধারণার পরিবর্তন, এরকম প্যারাডাইম শিফট। ঠিক আছে, মানে চিন্তাধারার পরিবর্তন হয়ে যায় না একটা স্টেপ থেকে অন্য স্টেপ, এরকম আমূল পরিবর্তন। যেমন কোয়ান্টিটিভ রেভলিউশন আসার আগে ভূগোলের যেরকম ছিল, কোয়ান্টিটিভ রেভলিউশন আসার পর তো ভূগোল পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, তো এটাকে বলা হয় প্যারাডাইম শিফট, অর্থাৎ ভূগোলের প্যারাডাইম শিফট হলো 2018 আগে। ঠিক আছে, আমরা যখন পড়তাম তখন আর কি, তখন আমরা 150 টাকা না 200 টাকায় 500 MB নেট নিতাম, আর সারা মাস চালাতাম ওটা টুক অল্প অল্প করে। আজকে আর ওই যুগ আছে? তো 2018 পর থেকে প্যারাডাইম শিফট হয়ে গেছে ইন্টারনেটের, তো এটাকে বলা হয় প্যারাডাইম শিফট। যেটা কিন্তু থমাস কুহন ব্যবহার করে। ডুয়ালিজম, যেটার জনক হচ্ছে ভ্যারিনিয়াস। ডুয়ালিজম কথার অর্থ হচ্ছে দ্বৈতবাদ, মানে একই জিনিসের দুটো আলাদা আলাদা মতবাদ। ঠিক আছে, একই জিনিসের দুটো আলাদা আলাদা মতবাদ, তর্ক বিতর্ক হয় যে ব্যাপারগুলো, সেরকম। তো এই ডুয়ালিজম সম্পর্কে প্রথম ভ্যারিনিয়াস দিয়েছে। আর সর্বপ্রথম ডুয়ালিজম যদি বলা হয়, মানে ভ্যারিনিয়াস ডুয়ালিজম সম্পর্কে ধারণা দিয়েছে মানে কি, তারপর নিশ্চয়ই তিনি কোনো ভ্যারিনিয়াস কোনো ডুয়ালিজমের কথা উল্লেখ করেছে, তাহলে সেটা হচ্ছে জেনারেল ভার্সেস স্পেশাল বা পার্টিকুলার, যেটা পরবর্তীকালে সিস্টেমেটিক ভার্সেস রিজনালে পরিণত হয়। তো অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে ভ্যারিনিয়াস কোন ধরনের ডুয়ালিজমের কথা বলেছে, তাহলে জেনারেল ভার্সেস স্পেশাল। জেনারেল কথার অর্থ হচ্ছে সিস্টেমেটিক, অর্থাৎ সবকে একত্রে আলোচনা করা উচিত। আর স্পেশাল কথার অর্থ হচ্ছে বিশেষ, অর্থাৎ ছোটো ছোটো অঞ্চলে ভাগ করা উচিত। এই জন্য এই কনসেপ্ট থেকে পরবর্তীকালে সিস্টেমেটিক ভার্সেস রিজনালের উৎপত্তি হয়েছে। এবার আছে কোরোগ্রাফি বা ক্রোনোলজি, যেটা ইমানুয়াল কান্ট কিন্তু এর সম্পর্কে বলেছে। তারপরে যে আমি এটাই লিখেছি, জিওগ্রাফি অ্যাজ এ ক্রোলজি। যদি বলে জিওগ্রাফি হচ্ছে অ্যাজ ক্রোলজি, তাহলে হচ্ছে এটা আলফ্রেড হেটনার হবে। এই দুটো কিন্তু খুব ভুলভাল হয় মানুষের। কসমোগ্রাফি, কসমোস বা কসমোস এরকম, এটা আলেকজান্ডার ভন হামবোল্ড। ঠিক আছে, এগুলো ধারণা। আর্মচেয়ার জিওগ্রাফার বা জিওমরফোলজিস্ট বলা হয়েছে কার্ল রিটারকে। তারপর হচ্ছে আর্ডে কুন্টে কার্ল রিটারে রাখা, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আসতে পারে পরীক্ষায়, কারণ এটা 12-এর বইয়ে ভালো করে আছে। এরিয়াল ডিফারেন্সিয়েশন, এটাও আসতে পারে, রিচার্ড হাডসন। ঠিক আছে, অ্যানথ্রোপোজেনিক, ফ্রেডারিক রেডজেল। নিরিজ মানেই হচ্ছে রেডজেল। সিমিলার লোকেশন লিড সিমিলার মোড অফ লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, এটা ফ্রেডারিক রেডজেল দিয়েছে। অর্থাৎ একই জায়গায় কিন্তু মানুষের কাজের যে গতি, মানে মানুষের যে আর কি অভ্যাস, সেটা কিন্তু একই রকম হয়। ঠিক আছে, মানে মানুষের বেশি ভূমিকা দেখাতে গিয়ে এই কথাটা বলেছে যে ওর প্রকৃতির অত ভূমিকা নেই। লেবেনসরাম শব্দের অর্থ হচ্ছে লিভিং স্পেস, যেটা কিন্তু ফ্রেডারিক র্যাডজেল দিয়েছে। পজিটিভিজম শব্দের অর্থ হচ্ছে দিয়েছে হচ্ছে আগস্ট কমিট, যেটা আমরা পড়লাম একটু আগে। বিহেভিয়ারাল জিওগ্রাফি দিয়েছে উইলিয়াম ক্রিক, এগুলা পরীক্ষা আসবে ডিরেক্ট। মেন্টাল ম্যাপ দিয়েছে যে পিটার গুড। ঠিক আছে, হোয়াইট অ্যান্ড হচ্ছে এই যে লিঞ্চ। হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ দিয়েছে উইলিয়াম ক্রিক। হিউম্যানিস্টিক জিওগ্রাফি দিয়েছে আবার ওয়াইফ উইথ ওয়ান, এরকম। ক্রিক না থাকলে ওয়াইফ উইথ ওয়ান হবে, কিন্তু যদি দুটো আলাদা, যে ওটার অ্যাপ্রোচ একটা, এটা হচ্ছে জিওগ্রাফির কথা, ওয়াইফ উইথ ওয়ান দিয়েছে। এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম হচ্ছে ফ্রেডারিক রেডজেল, এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। ঠিক আছে, এটা
ঠিকই আছে। পসিবিলিজম হচ্ছে ভিদাল দে লা ব্লাসে। নিও ডিটারমিনিজম যেটা গ্রিফিথ টেইলর, আরেকজন আছে কিন্তু ভি অনুচিন, এখানে অ্যাড করিনি ওটা। প্রবাবিলিজম হচ্ছে ওএইচ কে স্পেটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিউম্যান ইকোলজি দিয়েছে একটা, এইচ ব্রো এরকম। প্র্যাগমাটিজম থাম, প্র্যাগমাটিক পসিবিলিজম মানে হচ্ছে ওই যে প্রচ্ছন্ন পসিবিলিজম, ভিদাল দে লা ব্লাসে আসার আগে যেটা ছিল ওইটা। কালচারাল ডিটারমিনিজম এডওয়ার্ড উলম্যান। তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ ইউনিটি, এগুলো দিয়েছে ভিদাল দে লা ব্লাসে। প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি, নেচার অফ ইউনিটি, আলেকজান্ডার ভন হামবোল্ট। ইউনিটি ইন ডাইভার্সিটি। ওয়েলফেয়ার জিওগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট, ডেভিড হার্ভি দিয়েছে। অমর্ত্য সেনও কিন্তু এখানে ভূমিকা পালন করে। হেলিওসেন্ট্রিক কনসেপ্ট হচ্ছে কোপারনিকাস, সূর্যকে কেন্দ্র করে ঘুরবে। হার্টল্যান্ড থিওরি, রিমল্যান্ড থিওরি, সি পাওয়ার, এয়ার পাওয়ার, জিও পলিটিক, কার্ল হাউসেপাল। ঠিক আছে। কনসেপ্ট অফ জিও পলিটিক্স, এটা কিন্তু অনেকের না, এটা যেহেতু আমাদের ইয়ে নাই আর কি, এই ওশেনোগ্রাফিতে এগুলো জিনিস নাই, কিন্তু ওই আপার লেভেলের পরীক্ষায় এগুলো খুব কনফিউশন করে। যদি বলে কনসেপ্ট অফ জিও পলিটিক্স, জিও পলিটিক্স ধারণাটা কে দেয়, তাহলে সেটা হচ্ছে হাউস অফ আর্ট। আর জিও পলিটিক্স টার্মটা কে দেয়, শব্দটা কে দেয়, তাহলে সেটা হলো কেজেলেন। জিও স্ট্র্যাটেজিক এটা হচ্ছে, এটা ঠিক আছে। নমন যন্ত্রের আবিষ্কর্তা, এবার কতগুলো যন্ত্র আসলো, অ্যানাক্সিমেন্ডার। অ্যাস্ট্রোলব যন্ত্রের আবিষ্কর্তা হিপারকাস। আর টেরাই কোগনিটা দিয়েছে কলিজিয়াস টলিমি, এরকম। আর এখানে কতগুলো বই আছে, এতগুলো বই তো 54টাই তো, বেশি নয়। খুব যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো, আরও অনেক বই ছিল, আমি বেছে বেছে সেগুলো ইম্পর্টেন্ট ওগুলো দিয়েছি। গেস পিরিয়ড হেকাটিয়াস, রিপাবলিক প্লেটো, জিওগ্রাফিয়া এরাডাসনিস, আর জিওগ্রাফিকা এটা হচ্ছে স্ট্র্যাবো। দ্য ওসিয়ান হচ্ছে পসিডেনিয়াস, যে বইটার জন্যই তাকে সমুদ্রবিজ্ঞানের জনক অনেকে মনে করে। আলমাগেস্ট হচ্ছে টলিমি, আউটলাইন অফ টলিমি এটা হচ্ছে গাইড অফ জিওগ্রাফি টলিমি। রিরাম মেমোলিবলিয়াম, সলিনাস। সলিনাস কিন্তু একজন ডার্ক এজের জিওগ্রাফার ছিলেন, এটা কিন্তু মনে রাখতে হবে। সলিনাস আর পম্পিনাস মেলা, এরা যে সময় জন্ম সে সময় কিন্তু ডার্ক এজ চলছিল ইউরোপে। কসমোগ্রাফি যে পম্পিনাস মেলা, ঠিক আছে। ডিক্রোগ্রাফিয়া পম্পিনাস মেলা দিয়েছে এগুলো, ঠিক আছে, এই বই লিখেছে আর কি। হিস্টেরিয়া ন্যাচারালিস্ট প্লিনি। তারপর হচ্ছে এ বুক রুট অ্যান্ড রিলিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমডি কাসিম, আবুল হল মোহাম্মদ হকাল মোহাম্মদ কাসিম। কিতাবুল হিন্দ অলবিরনি। রিয়াল্লা বইটা খুব ইম্পর্টেন্ট, রিয়াল্লা ইবন বতুতা। রিয়াল্লা ইবন বতুতা কি দেখতে হবে, একটু ভুলে গেলাম আমি। মুকাদ্দিমা হচ্ছে ইবন খালদুন, ঠিক আছে, ইবন খালদুন, ঠিক আছে। জিওগ্রাফি জেনারেসিস ভ্যানিয়াস। অপাস পোস্টামাম হচ্ছে ইমানুয়াল কান্ট। আরডে কুন্ডে কার্ল রিটার। কসমস হচ্ছে আলেকজান্ডার, ঠিক আছে এগুলো। নেচার অফ জিওগ্রাফি রিচার্ড হারসন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেট টেরে বইটাও খুব আসে পরীক্ষায়, রিকেলাসের লেখা, ঠিক আছে। তারপরে এটা সেটা তো পড়লাম আমরা। সোশ্যাল জাস্টিস ডেভিড হার্ভে। ক্যানন অফ মেডিসিন ইবন সিনা, মেডিসিন নিয়ে বই লিখেছিলেন একটা, ঠিক আছে। ইবন সিনা যাকে ফাদার অফ আরব জিওগ্রাফার বলা হয়। কিতাব আল সিফা। ফাউন্ডেশন অফ হিউম্যান জিওগ্রাফি জিন ব্রুনচেস, মানে হিউম্যান জিওগ্রাফিতে অনেকের অবদান আছে, ওই জন্য বলেছে ফাউন্ডেশন, ঠিক আছে, ফাদার বলেনি কিন্তু। কালচারাল অফ সিটি লুইস মামফোর্ড। হিউম্যান জিওগ্রাফি ভিদাল দে লা ব্লাচে। তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু হিউম্যান জিওগ্রাফি, দুটা বই আছে, একটা হিউম্যান জিওগ্রাফি, একটা ইন্ট্রোডাকশন টু হিউম্যান জিওগ্রাফি, তাহলে ডিকিনসন হয়ে যাবে আবার। অ্যানথ্রোপো জিওগ্রাফি মানে অবশ্যই রেয়ার জেল হবে। অল পসিবল ওয়ার্ল্ডস, এই কোশ্চিনটা পরীক্ষা আসে, পিই জেমস। এরিয়াল ডিফারেন্সিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 12-এর বই আছে। রিচার্ড হারসন। সিটিস অফ ইভলিউশন পেট্রিক গেটস। স্পেস অ্যান্ড প্লেস ওয়াইফে তুয়ান, যেখানে তিনি হিউম্যানিস্টিক জিওগ্রাফি কথাটা বলেছিলেন। জিওগ্রাফিক্যাল এনসাইক্লোপিডিয়া স্ট্রেবোর লেখা, ঠিক আছে। এই যে এই কোশ্চেনটা খুব পরীক্ষায় আসে। প্লেস ওয়ার্ক অ্যান্ড ফগ কার লেখা, পেট্রিক গেটস, ঠিক আছে। সাইলেন্ট স্প্রিং এটাও পরীক্ষা আসে, রেচেল কার্সন, সাইলেন্ট স্প্রিং। জিওসফি হচ্ছে এটা। দ্য আর্থ হচ্ছে জেফ্রিসের লেখা, ঠিক আছে। ইলাস্ট্রেশন অফ হাটনিয়ান থিওরি অ্যান্ড আর্থ, এই কোশ্চেনটা পরীক্ষায় খুব আসে, এটা মেইনলি জিওমরফোলজির কোশ্চেন আর কি। এই জন প্লেফিয়ার আর জেমস হাটন দুজন কিন্তু বন্ধু ছিলেন, ঠিক আছে। আর জন প্লেফিয়ার এই জেমস হাটন অর্থাৎ নিজের বন্ধুকে নিয়ে একটা বই লিখেছিলেন, দ্য আর্থ অ্যান্ড ম্যান, গায়টের লেখা, ঠিক আছে। আনস্টেবল আর্থ, জে স্টেয়ার্স। হিস্ট্রি অফ ম্যান জলি। তারপর হচ্ছে ডিকশনারি অফ জিওগ্রাফি ডাডলি স্ট্যাম্প। সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট। বৃহসংহিতা ব্রহ্মমিহির। চলন্তিকা হচ্ছে রাজশেখর বসু। অরিজিন অফ স্পেসিস তো চার্লস ডারউইন, এগুলো না বললে হবে। ম্যাপ অফ বেঙ্গল একটা বই লিখেছিলেন ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি, যাকে ভারতের ভূগোলের জনক বলা হয়।
দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ, এই যে বললাম না ল্যান্ডস্কেপ শব্দটা ব্যবহার করেছে কার্ল ও সওয়ার, তো তিনি একটা বই এটা ব্যবহার করেছিলেন। ব্যাস এটুকু ছিল। আর একটা পিডিএফ আছে, এটা আমি প্রথমে অ্যাড করব, ঠিক আছে, তারপর হচ্ছে ওই যেটা পড়ালাম ওটা পরে। তো এখানে কি দেওয়া আছে খালি জাস্ট একবার দেখাই দিই, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে টপিক। যে জিওগ্রাফি শব্দটা কোথা থেকে এসেছে এটা দেওয়া আছে, কি শব্দের অর্থ এটা। ফাদার অফ জিওগ্রাফি কতগুলো দেওয়া আছে, ঠিক আছে, ফাদার অফ জিওগ্রাফি, যেগুলো কনফিউশন আছে ওগুলো আমি অ্যাড করিনি, যেগুলো কনফিউশন নাই সেগুলো এখানে কয়েকটা জিনিস বলে দিই আমি। ফাউন্ডার অফ ওয়ার্ল্ড জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফি শব্দটার কে দিয়েছে সেটা হচ্ছে এরাটোস্থেনিস। ফাদার অফ জিওগ্রাফি এটা কিন্তু দুটাই মনে রাখতে হবে, হেকাটিয়াস, এটা আমি 12-এর বইটা সাপেক্ষে দিলাম, আমি কোনোদিন এরকম দিই না। ফাদার অফ জিওগ্রাফি একজনই, হেকাটিয়াস, কিন্তু এখন দেখছি যে যেহেতু স্কুলের পড়ছি আমরা, তো ফাদার অফ রিয়াল জিওগ্রাফি ওখানে হেকাটিয়াসকে বলে। কিন্তু এটা অপশন মনে হয়, আশা করি পরীক্ষায় এটা কোশ্চেন দিবেই না, এক তো কনফিউশন, আর দিলে দুটো অপশন একসঙ্গে দিবে না। ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি এসপি চ্যাটার্জি। ফাদার অফ মডার্ন জিওগ্রাফি হামবোল্ড অ্যান্ড রিটার, দুজনকেই বলা হয়। ফাদার অফ সিস্টেমেটিক জিওগ্রাফি হামবোল্ড। ফাদার অফ মডার্ন রিজনাল জিওগ্রাফি কার্ল রিটার। ফাদার অফ ফিজিক্যাল জিওগ্রাফি হামবোল্ড। ফাউন্ডার অফ হিউম্যান জিওগ্রাফি, এই যে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ফাউন্ডার অফ হিউম্যান জিওগ্রাফি র্যাডজেল। আর ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি ব্লাচ, ঠিক আছে, কনফিউশন যাতে না হয়। ফাদার অফ ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি তো জানি আমরা, থেলস অ্যান্ড অ্যানাক্সিমেন্টার। ফাদার অফ জিওমরফোলজি ডব্লিউ.এম. ডেভিস। হাইড্রোলজির হচ্ছে হর্টন। ওশিনোগ্রাফি হচ্ছে মারে। পসিডোনিয়াস, দুটাই থাকতে পারে, কিন্তু দুটো একসঙ্গে থাকলে আমার মনে হয় মারেটাই দেওয়া উচিত। পসিডোনিয়াস ওই যে দা ওসিয়ান লিখেছে, তার অবদান আছে, কিন্তু মারের তার থেকে বহুগুণ অবদান আছে। আধুনিক ওশিনোগ্রাফির বেশিরভাগ অবদান কিন্তু এই মারে থেকে আসছে আর কি। ফাদার অফ সোয়েল জিওগ্রাফি ভিভি ডকুচেপ অবশ্যই। ফাদার অফ পলিটিক্যাল জিওগ্রাফি ফেডারিক র্যাডজেল, ঠিক আছে। আর এখানে কতগুলো সংজ্ঞা আছে, সংজ্ঞা তো অনেকই আছে, কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। যেমন হাডসন, কোনো ভূগোলের সংজ্ঞায় যদি এরিয়াল ডিফারেন্সিয়েশন শব্দটা থাকে তার মানে আমরা বুঝে নিব যে ওটা হাডসন, ঠিক আছে। হার্ট সবাইকে আলাদা করে দেয়, যে ওই ছেলেটা ভালো ওই ছেলেটা খারাপ এরকম, তো এরিয়াল ডিফারেন্সিয়েশন করে দিয়েছিল হাডসন। হেটনার, তো হেটনার একটা দিয়েছে যে জিওগ্রাফি দিয়ে, যে এটা পড়তে হবে একটু। এই যে র্যাডজেল হচ্ছে সিনথেসিসের কথা বলেছে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে। আর এখানে কয়েকটা হচ্ছে, এগুলো হচ্ছে কয়েকটা হিউম্যান জিওগ্রাফির সংজ্ঞা অ্যাকচুয়ালি, কিন্তু এগুলো পরীক্ষা আসে। ডাইনামিজম যদি সংজ্ঞার মধ্যে থাকে তাহলে স্যাম্পেল হবে, ঠিক আছে। ব্লাচে হচ্ছে ইন্টার রিলেশনশিপের কথা বলেছিল, যে ভূগোল একটা শাখা নয় বরং অনেকগুলো বিষয়ের একত্রিত রূপ এরকম। এবার হচ্ছে পৃথিবীর প্রথম ভূগোল চর্চা কোথায় শুরু হয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সর্বপ্রথম ভূগোল বিভাগ তৈরি হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, তার প্রায় 11 বছর পর। আর ভারত তথা এশিয়া আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় 1927, ঠিক আছে, 28 বছর পর। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম ভূগোল বিভাগ চালু হয় যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আর এটা তৈরি হওয়ার পিছনে কিন্তু শিবপ্রসাদ চ্যাটার্জির বিশাল বড় হাত ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে 3 প্রকারের কোশ্চিন কিন্তু জিওগ্রাফিতে হয়, হোয়াট, হোয়ার আর হোয়াই। তো হোয়াট কি অ্যান্সার দেয়, হোয়াট হচ্ছে প্যাটার্ন অ্যান্ড ন্যাচারাল কালচারাল ফিচার্স, অর্থাৎ হোয়াট মানে কি আইডেন্টিফিকেশন আর কি, আইডেন্টিফাই করো, কী মানে হচ্ছে এই যে চেনা আর কি, আমরা চিনবো কোনো কিছুকে চিনবো, মানলাম এটা কয়লা, তো প্রথমে কয়লা সম্পর্কে আমাদের 3 ধরনের কোশ্চেন হবে, কি, তাহলে বলো কয়লা একটা হচ্ছে খনিজ, কথার কথা এরকম বললাম, ঠিক আছে। হোয়ার কোথায় পাওয়া যাচ্ছে, তখন আমরা এখানে কী বলবো, ডিস্ট্রিবিউশনের কথা বলবো। হোয়াই, ঠিক আছে, কেন পাওয়া যাচ্ছে ওই জায়গায়, তখন আমরা হচ্ছে ওর রিলেশনশিপ দেখাবো, যে ওই জায়গায় কয়লা তৈরি হতে গেলে এই পরিবেশ দরকার, আর ওই জায়গায় এই পরিবেশটা আছে, এই জন্যই পাওয়া যাচ্ছে। তো হোয়াই হচ্ছে ক্যাজুয়াল রিলেশনশিপ। এখান থেকে যদি কোশ্চেন দেয় তাহলে এটাই পরীক্ষায় দেবে, যে এই 3টা কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটা রিলেশনশিপ দেখায় বা ক্যাজুয়াল রিলেশনশিপ দেখায় বা কজ ইফেক্ট রিলেশনশিপ দেখায়, সেটা হচ্ছে কিন্তু হোয়াই, ঠিক আছে। স্কোপ অফ জিওগ্রাফির 3টা স্কোপ থাকে, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ সব কিছু লোকেশনের সহকারে বর্ণনা করা। একটা হচ্ছে রিজনাল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ অঞ্চলে অঞ্চলে পৃথকীকরণ করা, সবগুলো অঞ্চল যে সমন্বয় এটা। আর একটা হচ্ছে ম্যান অ্যান্ড নেচারের মধ্যে রিলেশনশিপ দেখা, ঠিক আছে। এখানে একটা ছোট্ট করে টেবিল হবে, ঠিক আছে, এখানে টেবিলটা হচ্ছে কোন সময় কোন জিওগ্রাফির আবির্ভাব হয়েছিল, যেটা এনসিইআরটি বইয়ের মধ্যে আছে, এখনকার 12-এর বইগুলোতেও আছে। তো ওটা অ্যাড করার পর আমি এটা দিয়ে দিচ্ছি পিডিএফটা। বেশি পেজ হয়নি, এখানে 2টা পেজ আর ওখানে 13টা পেজের মধ্যে থট শেষ, সব থেকে ছোটো নোট থটের, ঠিক আছে। আজকে থেকে থট শেষ হয়ে গেল, আশা করি এর বাইরে থেকে কোশ্চেন আসবে না পরীক্ষায় থটে, ঠিক আছে, আমি পড়ালাম।